অ্যাঞ্জেলিকা নয়ওয়ার্থ যেমন দেখাইছেন, কুরআন একটা চলমান সংলাপ। এটা এমন একটা টেক্সট যা এই বহুধর্মীয় জগতের সঙ্গে কথা বলতে বলতে নিজেকে গড়তেছে ওই সময়টায়। আজিজ আল আজমের থিসিস তাই স্বাভাবিকভাবে এখানে প্রাসঙ্গিক। আজমি বলতেছেন, তার মতে ইসলাম যতগুলা পরিস্থিতির মধ্যে দিয়ে টিকে আছে ততগুলাই ইসলাম আসলে আছে। একক ইতিহাস অতিক্রমী বা ট্রান্সহিস্টোরিক্যাল ইসলাম খোঁজার বদলে কার্যকর বেসড প্রশ্ন হচ্ছে, কোন পরিস্থিতিতে কার হাতে কোন ইসলাম গড়ে উঠতেছে, কোন রকম ইসলামের প্রকাশ গড়ে উঠতেছে এবং কিভাবে সেটা পাল্টাচ্ছে এবং পাল্টাচ্ছে মুসলিম চৈতন্য। মুসলিম চেতনার ইতিহাস মানে শুধু খিলাফত পাল্টানোর টাইম লাইন আসলে নয়। প্রশ্নটা হলো, বিভিন্ন সময়ে মুসলিমরা নিজেদের ব্যাপারে কি ভাবছেন, ঈশ্বর, খোদা এবং ক্ষমতার সাথে সম্পর্ককে কিভাবে কল্পনা করছেন, আর কোন শক্তি সেই কল্পনাগুলোকে বারবার রিডিজাইন করতেছে বা পুনর্সজ্জিত করতেছে। সপ্তম শতকের আরব উপদ্বীপ ছিল লেট অ্যান্টিকুইটি বা প্রাচীন যুগের শেষ ভাগের এক ব্যস্ত ক্রসরোড, যেখানে বাইজেন্টাইন, সাসানীয়, ইহুদি, খ্রিস্টান, জরাসুস্ট্রীয় চর্চা, হেলেনিস্টিক দর্শনের দীর্ঘ ছায়া সব সেখানে মিলেমিশে যেন আছে। অ্যাঞ্জেলিকা নয়ওয়ার্থ যেমন দেখাইছেন, কুরআন একটা চলমান সংলাপ। এটা এমন একটা টেক্সট যা এই বহুধর্মীয় জগতের সঙ্গে কথা বলতে বলতে নিজেকে গড়তেছে ওই সময়টায়। আজিজ আল আজমের থিসিস তাই স্বাভাবিকভাবে এখানে প্রাসঙ্গিক। আজমি বলতেছেন, তার মতে ইসলাম যতগুলা পরিস্থিতির মধ্যে দিয়ে টিকে আছে ততগুলাই ইসলাম আসলে আছে। একক ইতিহাস অতিক্রমী বা ট্রান্সহিস্টোরিক্যাল ইসলাম খোঁজার বদলে কার্যকর বেসড প্রশ্ন হচ্ছে, কোন পরিস্থিতিতে কার হাতে কোন ইসলাম গড়ে উঠতেছে, কোন রকম ইসলামের প্রকাশ গড়ে উঠতেছে এবং কিভাবে সেটা পাল্টাচ্ছে এবং পাল্টাচ্ছে মুসলিম চৈতন্য। আব্বাসীয় অনুবাদ আন্দোলন শুধু জ্ঞান সঞ্চয় ছিল না, এটা ছিল নতুন জ্ঞান অর্থনীতির একটা জন্মের অবস্থাও। মুতাজিলারা যুক্তিতর্ক চর্চা করতেছিলেন, মানুষ বুদ্ধি দিয়ে ভালো মন্দ বিচার করতে পারে, ধরতে পারে। ঈমান আর যুক্তি পরস্পরের শত্রু নয়, এটা তারা বলতেছিলেন। আহমেদ কুরু যেমন দেখাইছেন, এই বৌদ্ধিক বা ইন্টেলেকচুয়াল বহুত্বের পেছনে একটা কংক্রিট কাঠামো ছিল। উলামা তখন মূলত বণিক এবং নাগরিক সমাজের উপর নির্ভরশীল ছিল, রাষ্ট্রযন্ত্রের উপরে নয় বা রাজনৈতিক ক্ষমতাশালী অংশের উপর নয়। আলেম, বাজার, উম্মা, এই তিনে মিলে একটা ভারসাম্য তখন ছিল সমাজের মধ্যে। কিন্তু এই বৌদ্ধিক বা ইন্টেলেকচুয়াল উজ্জ্বলতার সমান্তরালে চলতেছিল আরেক ইতিহাস। ক্রুসেড থেকে রেকনকিস্তা, ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের সম্পর্ক কখনো সহাবস্থান, কখনো বিনিময়, কখনো সহিংস বিরোধের মধ্য দিয়ে গেছে। এগুলার একটা মিশ্র অবস্থা নানা সময়ে নানা সমাজে সেটা ছিল, আমরা ইতিহাসে তার প্রমাণ পাবো। আন্দালুসে যে বহুধর্মীয় ইন্টেলেকচুয়াল একটা ট্র্যাডিশন বা কালচার গড়ে উঠছিল, সেখানে আরবি, হিব্রু এবং লাতিন চিন্তা একসঙ্গে যেন কথা বলতো, আদান প্রদান চলতো তাদের মধ্যে। এবং তার পতন আর জেরুজালেমের রক্তাক্ত দখল পাল্টা দখল দুইটাই ইসলামী বা মুসলিম সমাজের চেতনার স্মৃতি ভাণ্ডারে একসাথে বাস করে। ক্রুসেড শুধু সামরিক সংঘাত ছিল না, এটা ছিল বহু শতকের জটিল সহাবস্থানের সম্পর্ককে নতুন শত্রুতার ভাষায় পুনর্গঠনও। এই জটিলতাকে এড়ায়ে গেলে ইতিহাসটা সরল হয়ে যায়, আর সেই সরল প্রকাশই পরে নানা রকম পরিচয়বাদী রাজনীতির কাঁচামাল হয়ে ওঠে। সেলজুক, মামলুক আমলে রাজনৈতিক ছবিটাও পাল্টায় যায়। ইসলামী আইনবিদ এবং আইনশাস্ত্রের অধ্যাপক ওয়াইল হাল্লাক যেমন দেখাচ্ছেন, উলামা ধীরে ধীরে রাষ্ট্রের বৈধতা দাতার ভূমিকায় আসীন হয়। ইসলামী আইন এবং সমাজ বিষয়ক গবেষক আহমেদ টি কুরু এটাকে বলছেন উলামা, রাষ্ট্র, সেনাবাহিনী জোট। এই ত্রিভুজ যত শক্তিশালী হয়, ইন্টেলেকচুয়াল বা বৌদ্ধিক বহুত্বের জায়গা তত ছোট হয়ে আসে। পাকিস্তানি
ইসলাম বিষয়ক গবেষক ফজলুর রহমান এই প্রক্রিয়াটাকে আরেক দিক থেকে দেখান। কোরআনকে নানা রকম টুকরা টুকরা বিধানের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কোরআনকে একটা নৈতিক একতা হিসেবে পাঠ না করে। এর ফলে একটা বিচ্ছিন্নতা বা সংযোগহীনতা তৈরি হয়েছে। ঔপনিবেশিক শক্তি শুধু ভূখণ্ড দখল করে নাই, ধর্ম আর রাজনীতি শব্দের অর্থও পাল্টায় দিছে। ওয়েল হাল্লাক যেমনটা দেখাইছেন, প্রাক আধুনিক শরিয়া ছিল বিকেন্দ্রীকৃত সাংবিধানিক অর্ডার বা সাংবিধানিক এক ধরনের বিধিবিধান। ঔপনিবেশিক রাষ্ট্র সেই দেশজ বা স্থানীয় অর্ডার সেগুলোকে ভেঙে সরায়ে কেন্দ্রীভূত কোড রাষ্ট্র বসায় দিছে বা রাষ্ট্রীয় কোড বসায় দিছে। এই চাপের ভেতর থেকেই ইসলামবাদ বা ইসলামিজম বের হয়ে আসছে। সমাজবিজ্ঞানী অলিভার রয় দেখাইছেন, রাজনৈতিক ইসলাম বা পলিটিক্যাল ইসলাম জাতিরাষ্ট্রকে ইসলামিক করতে চায়, কিন্তু রাষ্ট্র কাঠামোর নিজস্ব যুক্তি, যেটা কিনা কেন্দ্রীভূত ক্ষমতা, ব্যুরোক্রেসি, সিকিউরিটি মেশিন, সেগুলোকে প্রায় অক্ষুণ্ণ রাখে। দুনিয়ায় পশ্চিমা ঔপনিবেশিক আধুনিকতার সঙ্গে মিল মোকাবেলা মুসলিম সমাজকে নতুন চৈতন্যের পর্বে আসলে নিয়ে আসছে। ইসলাম সম্পর্কিত বুঝ বোঝাপড়াও নতুন একটা পর্বে ঢুকছে পোস্ট কলোনিয়াল সময়ে। ধর্ম, দিন, ইসলাম, শরিয়া সব কিছুর বুঝ উপনিবেশ পূর্বকালে একরকম, উপনিবেশের পরের কালে সম্পূর্ণই অন্যরকম। এর মধ্যে জগতে ঘটে 9/11-এর ঘটনা। 9/11 একটা মুহূর্ত, কিন্তু শুধু একটা ঘটনা নয়, এইটা একটা নতুন ডিসকার্সিভ ফ্রেমের বা নতুন ধরনের বাংমায়তার একটা কাঠামোর বাস্তব ব্যবহারের এবং ফলাফলেরও জন্মক্ষণ। আফগানিস্তান এবং ইরাকে মার্কিন হামলার পর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ একটা বিশেষ যুক্তি তৈরি করলো বা যুক্তি হাজির করলো যে মুসলিম সমাজের ভেতরে এমন কিছু আছে যেটা সংস্কৃতিগত, ধর্মীয় এবং সভ্যতাগত, যা সহিংসতা উৎপন্ন করে। এইটা আর শুধু রাজনৈতিক বিশ্লেষণ ছিল না, এইটা একটা নতুন জ্ঞানতাত্ত্বিক কাঠামো হয়ে উঠছিল, যেখানে মুসলিম পরিচয় নিজেই ব্যাখ্যার বিষয় হয়ে পড়ল এবং সেই ব্যাখ্যার ভাষা মুসলিমদের হাতে ছিল না। কিন্তু এইখানে একটা ফাঁদ আছে, যেটায় মুসলিম চেতনার আলাপ নিজেও আসলে পড়ে যায়। প্রকৃত ইসলাম সহিংস নয় বলে সাফাই দিতে গিয়ে এই কাঠামোকে উল্টো দিক থেকেও আসলে মেনে নেওয়া হয়। নৃবিজ্ঞানী তালাল আসাদ এই ফাঁদটাই আসলে দেখান ভিন্নভাবে। তার প্রশ্ন সুইসাইড বোম্বিংকে ইসলামিক বা অ-ইসলামিক প্রমাণ করা নিয়ে নয়, বরং কোন রাজনৈতিক এবং নৈতিক কাঠামোর ভেতরে এই কাজটাকে সন্ত্রাস বলা হচ্ছে বা বলা হয়, আর রাষ্ট্রীয় বোমাবর্ষণকে বলা হয় প্রতিরক্ষা। এই প্রশ্নটা তোলা জরুরি। এবং কে এই ভাষা তৈরি করে, কার স্বার্থে, সেই প্রশ্ন। এই প্রশ্নটা মুসলিম চেতনাকে নতুন এক প্রতিক্রিয়ার ঘেরাটোপ থেকে বের করে আনতে সাহায্য করে। কিন্তু আসাদের এই বিশ্লেষণ একটা নতুন প্রশ্ন আসলে সামনে রাখে। যদি সন্ত্রাস বনাম প্রতিরক্ষার ভাষাটাই রাজনৈতিক নির্মাণ হয়, তাহলে মুসলিম রাজনৈতিক কল্পনার সামনে আসলে বিকল্প কি? সমাজবিজ্ঞানী অলিভার রয় দেখান, 9/11 পরবর্তী প্রেক্ষাপটে বিশেষত ডায়াসপোরায় অনেক তরুণ মুসলিম ইসলামকে ক্রমেই একটা বিমূর্ত, ডিকালচার্ড পরিচয় হিসেবে আঁকড়ে ধরতেছেন, স্থানীয় ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন কিন্তু বৈশ্বিক উম্মার সাথে যুক্ত। এই পরিচয়বাদ আসলে ওই একই ফাঁদের অন্য একটা রূপ, বাইরের ফ্রেমের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে তৈরি, ভেতর থেকে গড়া নয়। সমাজবিজ্ঞানী আসেফ বায়াত যেমনটা বলছেন, আরব বসন্তের পর মধ্যপ্রাচ্যে একটা ভিন্ন প্রবণতা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে তরুণ প্রজন্ম রাষ্ট্র দখলের রাজনৈতিক ইসলামকেও ছাড়তেছেন, অলিভার রয়ের বর্ণিত বিমূর্ত পরিচয়বাদেও থামতেছেন না, বরং ইসলামকে সামাজিক ন্যায় বিচার এবং নাগরিক স্বাধীনতার ভাষায় নতুন করে তারা পড়তেছেন এবং গড়তেছেন। আর শুরু থেকে আজ পর্যন্ত এইসব নানা রকম প্রক্রিয়ার ঘটনার মধ্য দিয়ে ইসলামী উম্মাহ ধারণাও আসলে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই তিনটা অবস্থান, অর্থাৎ তালাল আসাদের কাঠামো সমালোচনা, অলিভার রয়ের পরিচয় রাজনীতির বিশ্লেষণ এবং আসেফ বায়াতের
পোস্ট ইসলামিস্ট প্রবণতা একসঙ্গে যদি রাখি, আমরা একসঙ্গে ধরি, তাহলে বোঝা যাবে মুসলিম রাজনৈতিক কল্পনা এখন কোন তিনটা টানের মধ্যে নিজেকে আসলে খুঁজতেছে। এখন আমরা আলাপ করব একটু কিছু রিফর্ম বা সংস্কার আন্দোলনের বা সংস্কার ঘটনার একটা আলাপে। রিফর্ম নিয়ে আলাপ করতে গেলে প্রথমেই বুঝতে হবে রিফর্ম শব্দটা একরকম আসলে অর্থে ব্যবহৃত হয় না। আমরা এখানে মোটা দাগে চারটা দিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে, যেমন ধরা যাক পিউরিস্ট বা পবিত্রতাবাদী সালাফি প্রকল্প, সেটা নিয়ে আমরা একটু আলাপ করি। যেমন ওহাবি ধারা ইতিহাসের একটা নির্বাচনী বা সিলেক্টিভ পাঠ থেকে হাজির হয়। অটোম্যান, ওসমানীয় খেলাফত, মুঘল সাম্রাজ্য, সাফাভি প্রেক্ষাপটে সঙ্গীত, কবিতা, দর্শন, আঞ্চলিক রীতিনীতি, কাস্টম, কালচার, অনেক গ্রে এরিয়া ইসলামী জীবনের অংশ ছিল। বিশুদ্ধতার নামে এই সব কিছু প্রায় সন্দেহজনক হয়ে যাচ্ছে ওহাবি সালাফি ট্র্যাডিশনের চিন্তায় এবং চর্চায়। ইসলাম বিষয়ক গবেষক শাহাব আহমেদ এই পিউরিটান সালাফিস্ট ওহাবি সংকোচনকে একটা সমস্যা হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন যে ইসলাম আসলে একটা বিশাল ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত বচন প্রবাহ বা চিন্তা এবং চর্চার একটা সমষ্টি, যেখানে কবিতা, তাসাউফ, ফালসাফা, ফিকহ একসাথে কাজ করে। কিন্তু পিউরিস্ট বা বিশুদ্ধতাবাদী প্রকল্প এই পুরা বহুত্বকে আইনি রাষ্ট্র প্রকল্পে সংকুচিত করে। এবার আসি হালাল ইন্ডাস্ট্রি এবং তার সঙ্গে পরিচয়বাদের যুক্ততা নিয়ে। পুঁজিবাদী বিশ্বায়নের কনটেক্সটে মুসলিম পরিচয় অনেক ক্ষেত্রেই অনেকটাই ব্র্যান্ড হয়ে উঠছে। হালাল ফুড, হালাল ফিনান্স, হালাল ট্যুরিজম, এই সব মিলায় যে বিশাল ইন্ডাস্ট্রি, সেগুলা একদিক থেকে মুসলিম অর্থনৈতিক এজেন্সির প্রকাশ, অন্যদিক থেকে সেটা ইসলামকে এক অর্থে কমপ্লায়েন্স আর ভোক্তা পরিচয়ে সংকুচিত করে মুসলিম কমিউনিটিকে। অলিভার রয়ের পর্যবেক্ষণ এখানে প্রাসঙ্গিক। যেমন ডায়াসপোরায় ইসলাম যখন ডিকালচার্ড পরিচয় হয়ে ওঠে, তখন এই ভোক্তা ইসলাম সেই শূন্যস্থান আসলে পূরণ করে। এই পরিচয়বাদটা পিউরিস্ট বা ওহাবি সালাফি মডেলের মতোই সমস্যাজনক, কারণ এটাও ইসলামের বৌদ্ধিক বা ইন্টেলেকচুয়াল এবং মোরাল বা নৈতিক গভীরতাকে উপরিতলে নিয়ে আসে, তার গভীরতাটাকে রক্ষা করে না। এইবার আসি ইসলাম এবং মুসলিম সমাজে ফেমিনিস্ট এবং জেন্ডার বিষয়ক বিতর্কের প্রসঙ্গে। কয়েকজনের কথা বলা যায় এখানে, যেমন গবেষক আমিনা ওয়াদুদ, আসমা বার্লাস, ফাতিমা মারনিসি। এদের আলাপ থেকে আমরা দেখতে পাই যেগুলোকে আমরা চিরন্তন কুরানিক সত্য হিসেবে মনে করে আসছি এতদিন, সেগুলোর অনেক কিছুই আসলে পুরুষতান্ত্রিক ইতিহাসের আর সমাজের সৃষ্টি। ইসলামী আইন এবং ইসলামী শরিয়া বিশেষজ্ঞ খালেদ আবু আল ফাদল যেমন দেখাইছেন, ফিকহের ইতিহাসে কর্তৃত্বের যে অপব্যবহার করা হয়েছে, কর্তৃত্ব ধারণার বা পুরুষের কর্তৃত্ব ধারণার যে অপব্যবহার করা হয়েছে, তার বড় অংশ আসলে আল্লাহর নামে মানুষের সিদ্ধান্ত। এই দুইটাকে আলাদা না করলে ডিভাইন উইল বা ঐশ্বরিক ইচ্ছা আর হিস্ট্রিক্যাল পাওয়ার বা সামাজিক ঐতিহাসিক ক্ষমতা, এই দুইয়ের পার্থক্য আসলে গোলায় যায়। মুসাওয়া সহ দুনিয়া জুড়ে বেশ কিছু আন্দোলন কুরআন এবং ইসলামের এই ভিন্ন পাঠের জায়গা থেকে, ভিন্ন ফ্রেমের জায়গা থেকে কাজ করতেছে। পাল্টা বিতর্কও আছে এবং এই দুইয়ের বাইরেও অন্যান্য প্রশ্ন এবং মতামত সমাজে, বৈশ্বিক মুসলিম সমাজে চলতেছে। জেন্ডার বিষয়ক বিতর্কের মধ্য দিয়ে মুসলিম চেতনা আসলে নতুন আরও এক মাত্রা অর্জন করতেছে এবং এই সব আলাপ, প্রশ্ন এবং বিতর্কের মধ্য দিয়ে তার এক ধরনের বিকাশও এখন চলমান আছে। সেকুলার রাষ্ট্র নিয়ে বিতর্ক মুসলিম প্রধান সমাজে, একাডেমিয়ায় একটা বড় আলাপ, যেটা কিনা মুসলিম চৈতন্যের বড় একটা দিক আসলে বর্তমান দুনিয়ায়। ইসলামী শরিয়া এবং ইসলামী আইন বিশেষজ্ঞ আবদুল্লাহি আহমেদ আন নাইম যেমনটা প্রস্তাব করেন, মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় এক ধরনের সেকুলার রাষ্ট্র দরকার, যেখানে রাষ্ট্র কুরআন সুন্নাহর একটা কোনো একক ব্যাখ্যা, কোনো একটা পাওয়ারফুল অংশের ব্যাখ্যাকে বাকি সমাজের উপরে চাপায় না দিয়ে মানুষের স্বাধীনভাবে বিশ্বাস চর্চার স্পেস তৈরি করে।
এইখানে সেকুলার মানে ধর্মবিরোধী নয়, বরং রাষ্ট্রের এমন একটা অবস্থান, এমন একটা পদ্ধতি যাতে কোনো একটা ধর্মীয় ব্যাখ্যা রাষ্ট্র ক্ষমতার হাতিয়ার না হয়ে ওঠে। উত্তর উপনিবেশী তাত্ত্বিক পার্থ চট্টোপাধ্যায় ভারতীয় প্রেক্ষাপটে যেটা দেখাইছেন, ঔপনিবেশিক উত্তর বা উপনিবেশ উত্তর রাষ্ট্রগুলোতে পশ্চিমা সেকুলারিজমের হুবহু অনুকরণ না করেও নিজস্ব বহুত্ববাদী ব্যবস্থা গড়ে তুলতে পারে, যেখানে ধর্মীয় সম্প্রদায়গুলা সর্বজনীন নাগরিক কাঠামোর ভেতরেও নিজস্ব পরিসর বজায় রাখে বা রাখতে পারে। যদিও নৃবিজ্ঞানী তালাসাদ এই পুরো কাঠামোটাকেই প্রশ্ন করেন। তার যুক্তি হচ্ছে, সেকুলার রাষ্ট্র যতই নিরপেক্ষতা দাবি করুক না কেন, এইটা নিজেই একটা বিশেষ ইতিহাস থেকে জন্মানো প্রকল্প। ধর্ম আর রাজনীতির মধ্যে সীমারেখা কোথায় টানা হবে সেটা নির্ধারণ করার ক্ষমতাটা রাষ্ট্রের হাতেই সেখানে থাকে। কিন্তু তালাল আসাদের এই সমালোচনাটাকেও চূড়ান্ত বলে ধরে নেওয়ার জায়গা নাই। যেমনটা আব্দুল্লাহি আহমেদ আন-নাঈম পাল্টা যুক্তি দিয়ে বলতেছেন যে সেকুলার রাষ্ট্র একটা ইউরোপীয় ধারণা এবং ইউরোপীয় অভিজ্ঞতা থেকে হাজির হওয়া ব্যাপার ঘটলেও এর ব্যবহারিক যুক্তি সর্বজনীন হইতে পারে, বিশেষত যেসব সমাজে একাধিক ধর্মীয় সংখ্যালঘু রয়েছে সেইখানে রাষ্ট্রের কোনো একটা ব্যাখ্যা না নেওয়াটাই আসলে ওই রাষ্ট্রের ন্যায্যতার প্রধান এবং প্রথম শর্ত। পার্থ চট্টোপাধ্যায়ের কাজ এই দুই অবস্থানের মাঝখানে একটা তৃতীয় রাস্তার আসলে ইঙ্গিত দেয়। সেকুলারিজমের একটা কোনো সংজ্ঞা নয়, বরং বিভিন্ন সমাজ তাদের নিজস্ব ইতিহাস এবং দ্বন্দ্বের ভেতর থেকে ধর্ম এবং রাষ্ট্রের সম্পর্ক নতুন করে আলোচনা করতে সক্ষম হইতে পারে। এই বিতর্কটা তাই মীমাংসিত নয় এবং মুসলিম অধ্যুষিত সমাজগুলোর জন্যে এইটা কেবল তাত্ত্বিক প্রশ্ন নয়, এটা একটা জরুরি রাজনৈতিক প্রশ্ন। এইবার আসি আরও একটা প্রসঙ্গে। ডিজিটাল প্রযুক্তির যুগে আমরা বাস করতেছি। ডিজিটাল যুগ এই পুরো ছবিতে নতুন একটা মাত্রা আসলে যুক্ত করছে। গবেষক গ্যারি বান্টের ভাষায় অনলাইনে একটা গ্লোবাল ইসলামিক নলেজ ইকোনমি তৈরি হয়েছে। ফেসবুক পোস্ট, ইউটিউব, খুতবা, টেলিগ্রাম এইসব মিলায়ে ঐতিহ্যগত বা ট্র্যাডিশনাল যে উলামা কেন্দ্রিক কর্তৃত্ব সেইটা দুর্বল হতেছে, আর একই কুরআন হাদিস থেকে একেবারে ভিন্ন ভিন্ন চিন্তা, ভাষ্য, প্রকল্প উঠে আসতেছে। এই একই সময়ে পশ্চিমা একাডেমিয়ায় কুরআন গবেষণায় একটা বড় পরিবর্তন আসলে ঘটতেছে এবং সেটা সাম্প্রতিক মুসলিম দুনিয়ায় আলোচনার একটা বিষয় হিসেবেও হাজির হচ্ছে। অ্যাঞ্জেলিকা নয়ওয়ার্থ, নিকোলাই সিনাই, গ্যাব্রিয়েল রেনল্ডস, ফ্রেডরিক ডোনার সহ আরও অনেকেই যেটা দেখাচ্ছেন যে লেট অ্যান্টিকুইটি বা প্রাচীন যুগের শেষ ভাগের সঙ্গে যেমন কোরআনের সম্পর্ক, তারা এই জায়গা থেকে কোরআনের টেক্সটের বা টেক্সট হিসেবে কোরআনের স্তর বিন্যাস দেখাচ্ছেন, ইন্টারটেক্সচুয়াল সংযোগ দেখাচ্ছেন, মানে অন্যান্য কিতাব, অন্যান্য কালচারাল ফ্যাক্ট বা অন্যান্য সামাজিক অভিজ্ঞতার সঙ্গে কোরআনের সংযোগ সম্পর্কগুলো দেখাচ্ছেন। বিবলিক্যাল ক্রিটিসিজমের মতো হিস্টোরিক্যাল ক্রিটিক্যাল মেথড নামে একটা অ্যাপ্রোচ বা চর্চা বিকশিত হচ্ছে ইসলাম এবং কোরআন স্টাডিজের ক্ষেত্রে। বাইবেলের ওপর এই পদ্ধতি প্রয়োগের পর খ্রিস্টান চেতনায় বড় একটা ধাক্কা লাগছিল বটে, কিন্তু সেটা আসলে ধর্মের কোনো শেষ ঘটায় নাই, বরং নতুন থিওলজি আসলে জন্মাচ্ছে। কোরআনের ক্ষেত্রে এটা কি হবে সেটা আসলে এখন একটা খোলা প্রশ্ন বা একটা ওপেন কোশ্চেন। ইসলাম বিষয়ক গবেষক ইরফান আহমেদের পর্যবেক্ষণটা হচ্ছে এই হিস্ট্রিক্যাল ক্রিটিক্যাল মেথড এখনও মূলত বিশ্ববিদ্যালয়ের দেয়ালের ভেতরেই আসলে আটকে আছে। মাদ্রাসা, মসজিদ এইরকম পপুলার স্পেসে বা সাধারণ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তাদের জ্ঞানের জগতে খুব কমই আসলে ঢুকতে পারছে। আর যেটুকু বা ঢুকছে সেইটা আসলে দুই রকম প্রতিক্রিয়া পাইতেছে। এক হচ্ছে যে কিছু মুসলিম বুদ্ধিজীবী এটাকে ইস্তিহাদের নতুন হাতিয়ার হিসেবে নিচ্ছেন, অন্যদিকে পিরিস্ট ধারা বা ওহাবি সালাফি ধারা এইটাকে সরাসরি ইসলাম বিরোধী প্রকল্প বলে প্রত্যাখ্যান করতেছে। ডিজিটাল স্পেস এই ফাঁকটা বন্ধ করার বদলে অনেক সময় আরও গভীরও করতেছে, কারণ সেখানে সমালোচনামূলক জ্ঞানের চেয়ে পরিচয় রাজনীতির বাজার অনেক বড়। আর এর সাথে একটু যুক্ত করি সেকুলারাইজেশন বিষয়ক যে বিতর্ক সেটাও। সমাজবিজ্ঞানী চার্লস টেইলর যেমনটা বলেন, আধুনিকতা বিশ্বাসকে অসম্ভব করে নাই, কিন্তু
এখন বিশ্বাস আর ডিফল্ট কোনো অপশন নয় মানুষের জন্যে, অনেকগুলোর মধ্যে একটা অপশন। এইখানে আমরা যুক্ত করতে চাই উপনিবেশিক তাত্ত্বিক এনরিক ডুসেলের আলাপ। ডুসেল যেমন বলেন, অপশ্চিমা সমাজ ইউরোপীয় সেকুলারিজমের কপি না করেও নিজের ঐতিহ্যের ভেতর থেকে, ইতিহাস এবং সমাজের ভেতর থেকে এমন কাঠামো গড়তে পারে যেখানে ধর্ম সমাজ সচেতন, রাজনৈতিকভাবে এনগেজড, কিন্তু রাষ্ট্রের একচ্ছত্র হাতিয়ার নয়। আজিজ আল আজমেহ যেমনটা আমাদেরকে মনে করা দিচ্ছেন যে কংক্রিট ইতিহাস ছাড়া ইসলাম নামের আসলে কোনো সারাংশ বা সারমর্ম বা এসেন্স বলে তেমন কিছু আসলে পাওয়া যাবে না। অন্যদিকে যেমনটা ফজলুর রহমান, শাহ আহমেদ, আসেফ বায়াত, আবু আল ফাদল, আবদুল্লাহি আহমেদ আল নাইম, এনাদের ভাষা থেকে, এনাদের আলাপ থেকে যেমনটা ধরা যায় বা বলা যায় যে ইসলামের ভেতরেই এমন নৈতিক, বৌদ্ধিক বা ইন্টেলেকচুয়াল সম্পদ বা রিসোর্স আছে যা দিয়ে সমকালীন সংকটের সাথে সমালোচনামূলক বা ক্রিটিক্যাল কিন্তু বিশ্বস্ত সংলাপ বা ডায়ালগ বা আলাপ আলোচনা চালানো সম্ভব। তালাল আসাদ এবং পার্থ চট্টোপাধ্যায় সেই প্রকল্পের সীমানা এবং জটিলতাটা মনে করা দিয়েছেন সেকুলার রাষ্ট্র বিষয়ক বিতর্কের ক্ষেত্রে। এবং যেমনটা পার্থ চট্টোপাধ্যায় এবং আবদুল্লাহি আল নাইমের আলাপ থেকে আমরা পাইতে পারি যে প্রতিটা সমাজকে এই প্রশ্নের উত্তর নিজেদের ইতিহাসের ভেতর থেকেই খুঁজতে হবে এবং পাইতে হবে। আজকের জন্য তাহলে শেষ প্রশ্নটা এরকমভাবে আমরা করতে পারি, চলমান ঔপনিবেশিক আধুনিকতা, পুঁজিবাদ ইত্যাদির কনটেক্সট ডিল করে মুসলিম চৈতন্য বা মুসলিম চেতনা কি আবার কোনো বিশুদ্ধ ইসলাম প্রকল্পের মধ্যে ঢুকে থাকবে, বহুত্বকে চেপে ধরবে, নাকি অন্য কিছু? আমার মনে হয় এটার সম্ভাবনা কম, বরং হয়তো নিজের ইতিহাস বহুত্বকে স্বীকার করে উন্মুক্ত, সমালোচনামূলক কিন্তু বিশ্বাস সংবেদনশীল অবস্থান তৈরি করবে। হয়তো নিজেকে স্থির সংজ্ঞাতে আটকে রাখা নয়, বরং চলমান সংলাপ হিসেবে দেখার ক্ষমতাটাই মুসলিম চৈতন্যের সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করবে।